গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটি পাঠ করব সেটি হলো আমি আমার মতো নই। লিখেছেন আবুল বাসার। গল্প পাঠে আমি দীপালি। পাঁজা কোলা করে আমি আর ভীম 90 বছরের মামাকে একতলা থেকে দোতলায় ওঠাচ্ছি। বড় মামা বয়সের ভারে এখন একটা পুটলির মতো হয়েছে। রোজ এই রকম সিঁড়ি ভেঙে তোলা এবং সন্ধ্যার পর নামিয়ে আনা কত বড় ফ্যাসাদ, কাকেই বা বলবো। মৌলিকে বলতেও চাইনি, ও আজ আমার পিছু পিছু এই পর্যন্ত চলে এসেছে। মামা সম্বন্ধে ভালো ভালো কথা ওকে কতদিন কতবার যে বলেছি, ইয়ত্তা নেই। এমনকি বলেছি আমি মামার মতো, আর বলেছি মৌলি তুমি মামির মতো লম্বা ফর্সা। মামা বিদ্বান, ক্ষুরোধার বুদ্ধি, চমৎকার মানুষ। তলায় এরা দুজন পাশাপাশি তলায় এরা দুজন পাশাপাশি ঘরেও থাকতে চাইছেন না। মৌলি অবাক হয়ে জানতে চাইল, কেন থাকবেন না একসঙ্গে? বললাম, একসঙ্গে কি, পাশাপাশি ঘরেও থাকতে চাইছেন না। ভীম কুচকুচে কালো, তেলুক গা হাত পা এবং হোঁতকা গোছের লোক। একই সঙ্গে মালি এবং বাড়ির কাজ করে। রান্নার একজন ঠিকে কাজের মেয়ে আছে, দুবেলা রেঁধে দিয়ে যায়। ভীম কথা বলতে পারে না ভালো, কি বলে বোঝা যায় না। মামি কেবল ওর কথা বুঝতে পারে। কিন্তু মাঝে মাঝে এসে দেখি মামা দোতলায়, মামি নিচে। ইদানিং আমাকেও ভীমের সঙ্গে হাত লাগাতে হয়। যখনই আসছি, প্রশস্ত সিঁড়ি, তোলাপাড়ায় তেমন অসুবিধে নেই। আমরা তুলছি, তীব্র বিস্ময়ে মৌলি প্রশ্ন করতে করতে আমাদের সঙ্গে সিঁড়ি ভেঙে ওপরে চলে আসছে। ও বেশ ধন্ধে পড়েছে। আমি লজ্জায় মরে যাচ্ছি। পড়েছি এক ঝামেলায়, বলতে কি বিপদেই পড়া গেছে। এরা যে এমন করবেন কে জানতো। অবস্থাকে প্রধানত ঘনিয়ে তুলেছেন মামা। এই সেই মামা, এই সেই মামা, ভাবতেই পারছি না। এই মামাই বলতেন, যতদিন বিস্ময়বোধ ততদিনই বাঁচা। সেই বিস্ময় ক্ষমতা তুই জেনেটিক্যালি আমার গ্রো ম্যাটার থেকে পেয়েছিস। আমার রক্তে সেটা ছিল, তোর মধ্যে চালান হয়েছে। নইলে তোর বাপ তো বোবা, ভালো মানুষ, কিন্তু অবাক হয় না। মৌলি ফের জানতে চাইল, এরা একসঙ্গে থাকবেন না কেন? কি হয়েছে এদের? বললাম, হয়েছে হয়েছে সেটা তো বুঝতেই পারছি, কিন্তু হয়েছেটা কি? এরা ডিভোর্স চাইছেন এখন। আমাকে ব্যবস্থার জন্য দুজনই ধরেছেন, তাই রোজই আসতে হচ্ছে। সব শুনছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না। তোমাকে যে বলবো, কি বলবো বলো তো? অ মৌলির বিস্ময় আরো বাড়ল। মামাকে দোতলার খাটে শুইয়ে দেওয়া হলো। শুনছেন। মৌলির বিস্ময়বোধক প্রশ্ন, উনিও চোখ বুজে শুনছেন। চোখের ডিম বোজা পাতার মধ্যে ঘন ঘন নড়ছে। জানলা অল্প খুলে দিলাম, এক পয়েন্টে পাখা রাখা হলো। মৌলি বলল, এইটা তাহলে তোমার মামা? এত বয়সে ডিভোর্স?
হ্যাঁ, 90। মামি যেন কত, বেশ ছোট। জানি, তোমাকে তো সবই বলেছি। লজ্জায় কোথায় যে সেঁধিয়ে যেতে হচ্ছে। একটা গন্ধ পাচ্ছেন মামা। কি বললে? খুব খারাপ একটা গন্ধ পাচ্ছি স্বর্ণাভ। মনে হচ্ছে তোমার মামির গা থেকে আসছে। চোখে দেখি না তো, ইত্যাদি। মৌলিকে বলে বোঝানোর চেষ্টা করি অগত্যা। মৌলি মূঢ় বিস্ময়ে বলে, ইত্যাদি মানে? বললাম, আমি এলেই এইসব বলছেন। তখন দোতলায় উঠানো, সন্ধ্যায় ঠান্ডা পড়লে নামিয়ে দেওয়া। গন্ধটা কখন পাবেন ঠিক নেই, তবে বেলা বাড়লে পাচ্ছেন। ডাক্তার দেখিয়েছো? সবই দেখানো হয়েছে, করা হয়েছে। উনি দেখতে পান না? না। গন্ধ পান? হ্যাঁ। তোমার মামির গায়ের গন্ধটা কি সত্যি? মোটেও না। অ। ভীম নস্কর মামাকে তুলে দিয়ে বাগানে চলে গেছে খুরপি হাতে। আমরা দোতলার ছাদে উঠে এসেছি। ছাদের কোণায় অতি দীর্ঘ লগিতে টঙের চালি বাঁধা। চালিতে একদল সাদা আর মেঘা পায়রা, মামার শখের জিনিস। বিকেলের সিঁদুরে আলোয় আকাশে ছন্দিত করে জাকির হোসেনের তবলার আঙুল, তারপর মেঘের স্বর্ণচূড় রথে ও মিনারে ডুবে যায়। মামা হাঁ করে চেয়ে থাকতেন। লজ্জা করছে সে কথা ভাবতে, চোখে জল আসছে। বললাম, ওর কতই তো চেনা জানা এবং আন্ডারে কাজ করা উকিল, ওরা আসছেন। ওরা কি বলছেন? কি বলবেন? কত রকম করে বোঝাচ্ছেন। এই বয়স, আপনার ছেলেমেয়েরা বাইরে সবাই প্রতিষ্ঠিত, তাদের বাপ মা আপনারা, নাতিপুতি হয়েছে। মান সম্মান ধরছি না, যদিও ধরা উচিত। ওদের কষ্টের কথাটা অন্তত ভাবুন। মামা কান পেতে সবই শুনছেন। তারপর শুনে টুনে একজন বাচ্চা উকিলের হাত ঠাউরে চেপে ধরে সেদিন বললেন, তালাকটা আমার কিন্তু চাই সুধাকর। বলে আমি চোখে হালকা জল নিয়ে চালির আকাশে একটা সাদা পায়রাকে বিন্দুবৎ মেঘে ঢুকে পড়তে দেখি। সব কেমন ফুটকি ফুটকি হয়ে যাচ্ছে পায়রাগুলো। মৌলি কাছে সরে এসে বলল, তুমি কত কথাই তো বলেছ, মামা অমুক মামা তমুক। আমি বিশ্বাস করেছি স্বর্ণাভ। মৌলির একটা হাত নিঃশব্দ কাতর ভঙ্গিতে চেপে ধরি। বলি, সব তোমাকে বানিয়ে বলেছি, আসলে বুঝতে পারিনি। এত বিজ্ঞাপন ভালো হয়নি। ভেবেছিলাম এইভাবে বললে, এই যে মামার বিস্ময়বোধ, দেখো এই চালি এত পায়রা। না, আজ আর বলতে পারি না। আমি তো লোভে পড়ে করেছি। লোভ? তোমাকে পাওয়ার লোভ। তুমি বেশি লম্বা, মামির মতো ফর্সা। পাশে দাঁড়ালে নিজেকে ছোট মনে হতো। মামার পার্সোনালিটি, বিদ্যা যুক্তি প্রখর বুদ্ধি সার্থকতা, সব বলে বলে একটা কি হলো। তুমি হাই হিল ছাড়লে, বললে আগে জানলে আধ বিগত
বেটেই থাকতাম স্বর্ণাভ। হাই হিল পছন্দ করবে না জেনেই, তাছাড়া তুমি তো মামারই মতো। না। নও। আমার বাবা খুব বোবা প্রকৃতির মানুষ। দুঃখ হচ্ছে মৌলি, আমি তার কথা বলিনি তোমাকে। সেই বাবা সব শুনে কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। সবই তো বুঝলাম, ভাবছি আমার বাবা মা শুনলে কি মনে করবেন। ওরা তো এই বয়সে এইরকম ভাবতেও পারেন না। মামার খুব বুঝি ইগো। মামিরও? তা কি করে হয়? কই, মামি কি খারাপ গন্ধ পাচ্ছেন? উনিও ডিভোর্সে রাজি, বলছেন তালাক আমারও চাই। তুই স্বর্ণাভ ব্যবস্থা দেখ। তারও তো মান সম্মান আছে স্বর্ণাভ। এভাবে দেখছো কেন মৌলি? কেন? না, মানে মানুষের সবকিছু কি আমরা জানি? মৌলি এবার চোখ ঘোর আর ঘন করে আমার চোখে চেয়ে থেকে আলতো করে বলল, আমারও সেই কথা। আজকাল বিয়ের আগে ডাক্তার পাত্রপাত্রীর রক্ত পরীক্ষা করতে বলছেন, জানো তো? বলে অদ্ভুত ভাবে হেসে উঠল। তখন অদৃশ্য আকাশ গ্রন্থি পটপট করে ছিঁড়তে ছিঁড়তে চালিতে বসে থাকা অবশিষ্ট পায়রাগুলো মেঘের গহ্বরে চলে যেতে লাগলো, সিঁদুর ছিন্ন ভিন্ন করে। আমরা নিচে নামলাম। মৌলি মামির ঘরে গেল। দরজায় দাঁড়িয়ে ভেতরে ঝুঁকে মামিকে দেখতে দেখতে অল্প করে নিঃশব্দে একটা হাসির রেখা ফুটিয়ে তুলল ঠোঁটে। মামি সেই হাসির জবাবে যেন কত চেনা এমন স্বাভাবিক অন্তরঙ্গতায় নিঃশব্দেই হাসলো। ওই রকম হৃষ্ট হাসি মামির আজকাল দেখাই যায় না। বিদায় নেবার আগে মৌলি বলল, যেমন করে হোক ডিভোর্স ঠেকাও স্বর্ণাভ, নইলে আমাদের হবে না। চলি, বাই। ভালো কিছু হলে জানাবে আমাকে। বলেই ছুটে গিয়ে রাস্তায় বাস ধরল। আজ বাড়ি ফিরে বোবা বাবার কাছে এলাম, যা কখনো আসি না। এতটা নুইয়ে বাবার কাছে এসে বসা তাও কখনো হয় না। বললাম, তুমি আছো কেমন বাবা? সবই তো শুনেছ। মা এসে বলে গেল, ওকে শুনিয়ে আর কি হবে, ও কি কাউকে বোঝাতে সামঝাতে পারে? যা করবার তুমিই করো। দরকার হলে দাদার ছেলেপুলেদের ডাকো। মা, মৌলি বলেছে আমাদের আর হবে না। সে কি? কি হবে না? মামা মামির ছাড়াছাড়ি হলে সেই বদনাম মাথায় করে ও আর এই বাড়ির বউ হতে পারবে না। আমাকে তালাক ঠেকাতে বলেছে। তাই নাকি? তা তুমি কি করে পারবে? এইসব কি কারো হাতের জিনিস? আচ্ছা মা, আমি কি বাবার মতো কিছুটা নই? সবটাই মামার মতো? মৌলিকে এনে দেখাবো আমার বাবা কতটা বোবা, কত সরল। বাবা কি সত্যি অবাক হয় না? হও না তুমি বাবা, বলো।
কেন হও না? কি হয় তোমার? ভয় পাও? কিসের ভয়? কাকে ভয়? আমাকেও কি ভয় করো? আমি তো ছেলে, তোমার ছেলে। কিন্তু তুমিও মনে করো আমি মামার মতো হয়েছি? মামা এরকম করছে কেন বাবা? তোমার কি মনে হয় মামা মামি দুজন দুজনকে কখনো ভালোবাসেনি? তাহলে এতদিন একসঙ্গে রইলো কি করে? রইলই যদি, তাহলে এখন থাকতে পারবে না বলছে কেন? তালাক হয়ে গেলে আমি মৌলিকে হারাবো। আমারই দোষ। তোমাকে কখনো গুরুত্ব দিইনি। তুমি যে আছো তাই ভাবিনি। কিসের লোভে মামা মামি করেছি? তুমি যে তুমি, আমারই অস্তিত্ব, তোমারই অংশ আমি বাবা। বলতে বলতে শেষের দিকে গলা বসে জড়িয়ে এমনই ফ্যাসফেসে হয়ে গেল যে বাবা আমার কথার শেষ অর্ধেক বুঝতেই পারলো না। কিন্তু ওর চোখ হঠাৎ ছলছল করে উঠল। মৌলির কথায় আঘাতটা বড্ডই পেয়েছি। শুনতে শুনতে বাবার চোখ মুখ কেমন হয়ে গেল। ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, কপালে ঘামের ফোঁটা। কাঁপা গলায় বাবা বলল, 1 মাস অফিসে ছুটি নাও স্বর্ণাভ, মামা মামির কাছে থাকো। ব্যাস, এইটুকু বলেই বাবা চুপ হয়ে গেল। অদ্ভুত পরামর্শ। তাই শুনে মা মুখ ঈষৎ বাঁকা করে বলল, মানুষটা বরাবরের এই, দুনিয়াকে সহজ মনে করে। 1 মাস অফিস কামাই দিয়ে কাছে থাকলে ওরা যেন বশ হবে। দেখো, যা করবার করো, তবে জিনিসটা কাঁচা না হয়। কাঁচা? তোর বাবার আর পাকা বুদ্ধি কবে? কথা না বলতে পারো, বলো না। বললে যদি, তা এই পাশে থাকো। হুম। মায়ের ওই তাচ্ছিল্য করা হুম সত্ত্বেও 1 মাস ছুটি নিলাম অফিসে। কেন যেন বাবার ওই কাঁচা সরল নির্দেশই মনে ধরল। মনে হলো হবে, তাছাড়া অন্য কিছু মাথাতেও এলো না। না আসার কারণ, মৌলি আর যোগাযোগই করছে না। ফোন করলে যতবারই করছি, হয় ওর মা, নয় বাবা, কিংবা ছোট ভাই ধরছে। ও এড়িয়েই যাচ্ছে তাহলে। ভাবছি, হাই হিলটা তাহলে কি? প্রেমের ব্যাপারে রক্ত বংশই সব হলো, হৃদয় কিছু নয়। দোষ তো আমারই। আমিই তো রক্ত বংশ জিন গ্রো ম্যাটার বলেছি। আমার বুৎপত্তির জন্য মামা এক উৎকট গর্ব। ব্যাপারটা ধাক্কা খেয়ে গেল। মৌলি ভাবছে, মামার মতো আমিও হব ভবিষ্যতে। আমারও থাকবে কোনো কড়া গুমর এবং অভালোবাসা। হব আত্মপরায়ণ একটা চাপা ঔদ্ধত্য, খারাপ গন্ধ পাবো মৌলির গা থেকে। যৌবন ফুরালে বউয়ের ঘ্রাণ অসহ্য হবে। এটা কি কোনো অসুখ? মামা বাবু, আমি তোমার জন্য 1 মাস অফিসে যাইনি, কিন্তু কত হালকা হয়ে গেছো, বাচ্চা হয়ে গেছো, অবুঝ হয়ে গেছো মামা। সেই জন্য বাবা বলল ছুটি নিয়ে তোমার কাছে থাকতে। দেখো, আমার সম্পত্তি তুমি পাবে,
তার জন্য অফিস কামাই করার দরকার নেই। আমি তোমার মামিকে ভরণ পোষণ দেব, কিন্তু 1 বিঘা জমি কি 1 মুঠো সম্পত্তি, স্থাবর অস্থাবর কিছুই উইল হবে না। পারলে লড়ে নেবে। প্রাণে ধরে ওকে কিছুই দেওয়া যায় না স্বর্ণাভ, কিন্তু তালাক হতেই হবে। তাই ভাগের ভাগ দিয়ে দিতেই চাই। সুধাকরকে বলেছি, যাক, সম্পত্তি যাক, আমি চাইছি রেহাই। তাই হাতও পর্যন্ত ধরেছি সুধাকরের। কেন মামা, কেন এমন কেন করছো? আমি মামিকে সুন্দর সাবান, গন্ধ তেল, চমৎকার পারফিউম, দামি ট্যালকম পাউডার, একটা 2,500 টাকার বেগাম্বো আতরের ছোট শিশি সব এনে দিয়েছি। মামি মাখছে। শোনো স্বর্ণাভ, এসব বাজে খরচা হচ্ছে। ওই রকম লোল ও আর সুগন্ধবতী হবে না। দিন যত যাবে ততই বাজে গন্ধ ছাড়বে, কারণ ওকে আমি আর বিশ্বাস করি না। কেন? ওকে তাড়াও, ওকে তাড়াও স্বর্ণাভ। আমার দিকটা দেখবে না তুমি মামা বাবু? সম্পত্তি পাবে, বললাম তো। সম্পত্তির কথা নয় মামা বাবু, ও অন্য কথা। কতক মানুষ তো এখনো সম্পত্তি ছাড়ে, প্রেম ছাড়ে না। বোকাই হয়তো তারা, কিন্তু বোকারাও তো সংসারে থাকে। তোমাদের দেখে মৌলি কি যেন হয়ে গেল। ওর চোখ সরু আর মুখটা কেমন পানসে পাণ্ডুর হয়ে গেল মামা, যখন শুনলো। মামা, তুমি তো আমার হিরো, শেষে জীবনটাকে এমন ছন্ন ছাড়া এতটা ভেঙে ফেলতে চাইছো কেন? আর কটা দিন তো বাকি। অনেক দিন বাকি স্বর্ণাভ। এক একটা দিন, এক একটা বছর। সুখ নেই কি না? অবিশ্বাস মানুষের বিস্ময়বোধ নষ্ট করে দেয়। তুমি কি ভাবো একজন বুড়ো বিষ খেতে পারে না? ভুল ধারণা স্বর্ণাভ। তালাক জিনিসটা যৌবন বার্ধক্য, গরিব বড়লোক, বেকার সাকার সিজন নির্ভর নয়। এটা কখন হবে কেউ জানে না। এর কোনো রাত দিন নেই। বাইরে তাকাও, ভালো লাগবে। আমাকে ঘেঁটো না মামা বাবু। নাটক করো না স্বর্ণাভ। ভীমকে ডেকে দাও। মৌলি না কি যেন নাম বললে? শোনো, বঙ্কিমবাবু লিখেছেন, যৌবনে কুক্কুরিও সুন্দর, যখন লোল হবে বুঝবে কথাটা। গন্ধ এখন পাবে না, পরে পাবে। যাও, হটাও মামিকে, আমার শ্বাসকষ্ট হচ্ছে। মামিকে বললাম, মামি, তুমি পারো না? সেদিন মৌলিকে দেখে হাসলে তুমি। মামি বলল, আমাকে রোদে দাও, রোদে। আমার ভেতরটা কেমন শিরশির করে গেল। বললাম, এমন কোনো স্মৃতি নেই মামি, যা দিয়ে মামা বাবু জাগবে, অবাক হবে? নেই? তোমাদের কত কত বছরের সম্পর্ক,
যেন ৩-৪ জন্ম একসঙ্গে। আমাদের তো ৩-৪ বছর জানাশোনা। তাই তো কত স্মৃতি মামিমা। ও তো সালোয়ার কামিজ, উড়নির ওপর বড় ফাইল চেপে হাঁটে। পাতলা চটি পরে যখন পাশে পাশে হাঁটে। ঝাড়ালো তোমার মতো। তাই আমার জন্যে খাটো হতে পিঠ সামান্য কুঁজো করে নেয়। করতে করতে এখন আর অন্যরকম সিধে হতেই ভুলে গেছে। মামি বলল, রোদে দাও আমাকে, রোদ, স্বর্ণাভ, রোদ। এই ১ মাস গলা দুহাতে চেপে মামা বাড়ির আলো অন্ধকারে একা একা শুকিয়ে গেলাম। ভীমও আমার রোগা হয়ে যাওয়া চোপসানো মুখ দেখল। ব্যাস, এদিকে মৌলিও কেমন যেন চুপ করে গেছে। ধীরে ধীরে মনে হলো, কেনই বা আর এখানে পড়ে থাকা। বাইরে গন্ধ ঢেলেও মামিকে তাজা করা গেল না। জীবনটা বাবার পরামর্শে হয়ে দাঁড়ালো একটি কাঁচা গল্প। ওদের ডিভোর্সের শৈশবদের দিন এগিয়ে এলো। আমি ভয়ে পালিয়ে গেলাম। সন্ধ্যার পর ঘটনা আনুষ্ঠানিক হবে। হঠাৎ মনে হলো, পালাচ্ছি কেন? মৌলিকে বলতে পারবো কেমন করে ওরা ওদের ছিঁড়লেন ছেদপত্রে। তাই পা বাড়াই। জীবন সন্দিগ্ধ থ্যাঁতলানো পশুর মতো। গেটের মুখে জিন্স, টি শার্ট, হাই হিল, চড়া সজ্জিত মৌলি। হা ঈশ্বর! বুকটা আশ্চর্য খাঁ খাঁ করে উঠল। নিজেকে সামলে নিতে গিয়ে দেখি, বোকা বোবা ভীম মুখে একটা বো বো দুর্বোধ্য আওয়াজ করে কোন দিকে দিকভ্রান্ত হয়ে ছুটে গেল। কি একটা সর্বনাশ ঘটে গেল বাড়ির ভিতরে। ছুটলাম আমি, পিছনে মৌলি। চওড়া বারান্দার মাঝখানে এসে পড়ি। তারপর সব মাতৃরক্ত ঠান্ডা বরফ হয়ে যায়। ঠিক সেই বরফ যা দিয়ে মাছের পচন ঠেকায় মানুষ, যাতে মিনে রক্ষিতে মৃত্যুর কুয়াশা জমে থাকে। আঁতকে উঠে ঝুঁকে পড়লাম, হাঁটু ভেঙে বসলাম। ওরা এত কাছে এসেছিলেন, যেন ২ ক্রীড়ারত স্তব্ধ মিন। দুজনের ওষ্ঠাধর স্ফুরিত, চুম্বন উদ্যত, প্রসন্ন, মৃত। চোখে কি আকুতি! মুখ দিয়ে কেবল বেরিয়ে এলো, এইভাবে মরলে মামাবাবু? মনে হলো মামি এখনো রোদ চাইছে ভাগ্নের কাছে। বললাম, আমি তালাক ঠেকিয়ে দিয়েছি মৌলি। বললাম, আমি আমার মামার মতো নই, বাবার মতো, বিশ্বাস করো। মৌলি হাই হিলে দাঁড়িয়ে টলমল করে আমার দিকে হাত বাড়িয়ে স্পর্শ করতে গিয়ে পারল না। ফুঁপিয়ে উঠল, বলল, প্লিজ আমাকে ধরো স্বর্ণাভ। একটা বিস্ময়কর অন্ধ চুম্বনের দিকে রাত্রি গড়াচ্ছে। জোড়া লাশ তুলতে হবে। নমস্কার। গল্পের দেশের আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো। এবং আরো এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়।
তোমরা গল্প শোনার পাশাপাশি যারা কুকিং ইন্টারেস্টেড তারা আমার মায়ের আদরে রান্না নামে একটি কুকিং চ্যানেল আছে। তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো। আর অনেক ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরবর্তী গল্পের জন্য। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। নমস্কার, ধন্যবাদ।